মিথি স্মিত হেসে চা নিয়ে আসলো। হিমেলের ভাবির দিকে চাটা এগিয়ে ধরে শান্তভাবে বলল, আমার মেয়ের বাবা তাকে মানেনি, এটা যেমন সত্য, তেমনি আমার মেয়ের জন্য তার মা একাই যথেষ্ট। ভাবি, জন্মের পর থেকে তার মা তাকে বাবা নেই বলেই ছেড়ে দেয়নি, কিংবা বাবার শূন্যতা অনুভব করতে দেয়নি। তাহলে বিয়েটা আমি আমার মেয়ের জন্য করেছি। কে বললো আপনাকে? ভাবি। হিমেলের ভাবি ভুরু কোঁচকালেন। মিথির মুখে তখনও অল্প হাসি, যেটা সহ্য হলো না। সত্যি বলতে মিথিকেই সহ্য হয় না। প্রথম দিকে এই মেয়েকে উনি যতটা পছন্দ করতেন, এখন বিন্দু মাত্রও তার অনুভব হয় না। মনে হয় এই তো তার বোনের সুখটুকু নষ্ট করলো। এই মেয়েটাই তো তার বোন। দিন দিন নুয়ে গেল। নিল সবটা। হিমেলের ভাবি মুহূর্তেই শুধালো, তো ওর জন্য তো? কার জন্য মিথি? তুমি তো হিমেলকে ওই চোখে দেখোইনি বলেছিলে। তাহলে? মিথি ফের মৃদু হেসে জবাব দেয়, দেখিনি তো। বিয়েটাও করতে চাইনি আমি, ভাবি। কিন্তু যে পুরুষটা আমায় এত যত্ন উপহার দিয়েছে, এতটা সম্মান, এতটা শ্রদ্ধা দিয়েছে, তাকে অপমান করতেও আমার মনটা মানেনি। হিমেলের ভাবি যেন বিদ্রূপ করে হাসলো। বলল, অপমান করতে মন মানেনি বলেই বিয়ে করে সংসার করছো? হাসাচ্ছ মিথি? না, না তো হাসাচ্ছি না। যার প্রতি আমার শ্রদ্ধা আছে, আস্থা আছে, তার সাথে একটা সংসার তো অনায়াসে কাটানো যায়, তাই না? শুধু শ্রদ্ধা আর আস্থার জোরেই সংসার করছো? মিথি তাকায়, চোখে হাসি রেখেই সোজাসুজি উত্তর করলো, একটা সংসারে শ্রদ্ধা আর বিশ্বাসটাই তো সবচাইতে বেশি জরুরি, ভাবি। হিমেল ফিরল সন্ধ্যার একটু পরেই। এসেই ফ্রেশ হয়ে মিষ্টিকে কোলে তুলল। এসেই সেই করতে করতে দুজনে বসেই সময় কাটালো অনেকটা। মিথি শুধু দেখছিল। অতঃপর হিমেল মিষ্টি কর নিয়ে নিজের ঘরে যাওয়ার পর মিষ্টির খাবারটা গরম করে নিল। খাওয়ানোর জন্য বাটিতে করে নিয়ে পা এগোলো। তারপর হিমেলের ঘরের সামনে গিয়েই বলল, আসবো? হিমেল চাইলো। হিমেল মিষ্টিকে নিয়ে খাটের এক কোণেই বসেছিল। হাতে একটা খেলনা ধরালো। মিথিকে দেখেই উত্তর দিল, এইটুকু পথ আসতে অনুমতি নেওয়ার প্রয়োজন দেখছি না। মিথি তারপরেও পা বাড়ালো। খাবারের বাটিটা এক পাশে রেখে দুই হাত বাড়ালো মিষ্টির দিকে। বলল, কোলে আই প্রাণ। মিষ্টি কোলে গেল। মিথি এরপর মিষ্টিকে নিয়ে পা বাড়াতে যেতেই হিমেল গমগমে স্বরে শোনালো, ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? সন্ধ্যায় খায়নি তো, খাওয়াতে হবে। হিমেল উঠল। মিথিকে আর একটা কথাও না বলে উঠে গিয়ে খাবারের বাটিটা হাতে করে আনলো। অতঃপর আবারও একই জায়গায় বসে গম্ভীর ভাবে বলল, আমি খাইয়ে দিব ওকে, দে। মিথি শুনল। তারপর আবারও মিষ্টিকে বসিয়ে দিল। বলল, আপনি মাত্রই ফিরেছেন ভাই, ক্লান্ত না? তুই আবার আমার কথা কবে থেকে ভাবছিস মিথি? মিথি তার উত্তর করল না, দাঁড়িয়ে থাকলো ওভাবেই, তবে হাতে পানির গ্লাস নিয়ে। হিমেল ততটা সময়ে চামচে তুলে মিষ্টিকে খাওয়াচ্ছে। এই সেই বলে বলে মিষ্টিও না জ্বালিয়ে টুপটাপ খেয়ে নিচ্ছে। কাছ থেকে দৃশ্যটা সত্যি সুন্দর মনে হলো মিথির। এই যে হিমেলের ভাবি বলল সংসারের কথাটা, সংসার নামক শব্দটার অজুহাতে মিথি এই জীবনে দুটো পুরুষের সাথে পরিচিত হয়েছে, আদ্র এবং হিমেল। এই দুইজন সম্পূর্ণ বিপরীত। একজন যেমন তার মন থেকে সংসার করার স্বপ্ন উঠিয়ে দিয়েছিল, আরেকজন একটু একটু করে তা ফিরিয়ে আনছে। একজন যেমন বিয়ের পরও নিজের স্ত্রীর প্রতি ছিল উদাসীন, অপরজন ততটাই যত্নবান। মিথির ভাবনার মাঝেই ফোন বাজলো, হিমেলের ফোনে। হিমেল যেহেতু মিষ্টিকে খাওয়াচ্ছিল তাই নিজে থেকেই বলল, মিথি দেখ তো কে কল করলো। মিথির পা বাড়িয়ে টেবিলের উপরে থাকা ফোনটা নিল। সাবিহার নামটা স্পষ্টই ভেসে উঠেছে। মিথির মুহূর্তেই মনে হলো ওর আবারও একই রকম অনুভূতিটা হচ্ছে, যেমনটা কাল রাতে হয়েছিল যখন হিমেল জানালো সাবিহার জন্মদিনে গিয়েছিল। কেন হচ্ছে? কষ্ট নাকি খারাপ লাগা? মেয়েদের এই এক সমস্যা বোধ হয়, কারোর প্রতি অনুভূতি থাকলে সেই পুরুষটি যখন অন্য কাউকে সময় দেয়, কথা বলে, তা মেনে নেওয়া যায় না। মিথির ক্ষেত্রেও বোধহয় তাই হলো।
তবুও সে খারাপ লাগাকে ছাপিয়ে রেখে ফোনটা এগিয়ে ধরে বলল, হিমেল ভাই, সাবিয়া আপু কল দিয়েছে। ও, এদিকে দে। হিমেল কল তুলল। কানে ফোনটা চেপে ধরতেই মিথি পা বাড়াতে নিল। হিমেল এবার নিজেই বলল, তুই কোথায় যাচ্ছিস? আপনারা কথা বলে নিন, আমি বাইরে আছি। হিমেল শুনল মিথি কি ইঙ্গিত করলো। কোনোভাবে এটা ভেবে নিচ্ছে কি যে সে সাবিয়ার প্রতি দুর্বল। হিমেল মুখটা গম্ভীর করে রেখেই চাইল, শক্ত কণ্ঠে বলল, এখানেই দাঁড়া। কণ্ঠটা দৃঢ় ছিল। মিথি আর সে দৃঢ় কণ্ঠের বিনিময়ে সরতে পারল না, দাঁড়িয়ে থাকলো। হিমেল তার টুকটাক কথা শেষ করলো 2 সেকেন্ডেই। তারপর মিষ্টিকে খাওয়ানো শেষ করেই বলল, আমি সাবিয়ার সাথে ফোনে প্রেমালাপ করব না নিশ্চয়, যে তোকে ঘর ছেড়ে বাহিরে দাঁড়াতে হবে মিথি। এটুকু বলেই মিষ্টি মুখ মুখ মুছিয়ে দিল। পানির গ্লাসটা মিষ্টির হাতে দিয়ে পানি খেতে বলল। তারপর পকেটে 2 হাত গুজে বলল, ওকে দেখ, আমি আসছি। মিথি অন্যমনস্ক ছিল। হিমেল পা বাড়িয়ে খাবারের বাটিটা রাখতে যাওয়ায় পরে মিষ্টি গ্লাসে রাখা পানিটা হিমেলের বিছানায় ঢেলে ফেলল। মিথি তা টের পেয়ে হতাশ হয়ে চাইল, বলল, কি করলে এটা তুমি আম্মু? কেন করলে এমনটা? ইস, বসো বসো এখানে। এটুকু বলতে বলতে পানি ফেলার চেষ্টা করছিল, কিন্তু মিষ্টি আবারও নড়ে চড়ে নিতেই ধমকে বলল, বসতে বলেছি না আমি, চুপ করে। এমন করছো কেন তুমি? বসো একদম চুপ করে। হিমেল ঠিক তখনই এলো। বকা শুনে মিষ্টি ঠোঁট উল্টে নিয়েছে, যেন এক্ষুনি কেঁদে ফেলবে। হিমেল তা দেখেই বলল, ওকে বকা দিলি কেন? কেঁদে দিচ্ছে তো, বকা দিলি কেন? মিথি চাইল বিছানা ভেজা চাদরটা তুলতে তুলতে বলল, আপনার খাটে ও পানি ঢেলে দিয়েছে হিমেল ভাই, সরি। ওর হয়ে আমি সরি হিমেল ভাই, এমনটা করবে বোঝেই ওঠেনি। ওর জন্য তো খুব সাফার করতে হচ্ছে আপনাকে। এই জন্যই তো বলেছিলাম আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। হিমেল পাত্তা দিল না। মিষ্টিকে 2 হাত বাড়িয়ে কোলে তুলে নিয়ে গালে ঠোঁট ছোঁয়ালো। একটা চুমু দিয়ে আদর দিয়ে বলল, মিষ্টি, আসো হিমের কোলে। আম্মু বকেছে? হিম বকবে না, তোমার আম্মু খারাপ। মিথি হাসলো। নিজের ঘরে গিয়ে একটা নতুন বিছানার চাদর নিয়ে এসে মেলতে বলল, ওর আম্মুই ওর সব। আমি আমি কে? ওর হিম। হিমেল ভুরু বাঁকালো, বলল, আর কিছু হতে পারি না? মিথির বোধহয় কষ্ট হলো না বুঝতে এই কথার অর্থ। মুখটা স্থির রেখে উত্তর করলো, আপনার এই মিষ্টির বন্ধুত্বটাই সুন্দর হিমেল ভাই। আমি আপনাকে আমার মেয়ের বাবা বানানোর উদ্দেশ্যে বিয়ে করিনি অবশ্যই। আর না তো আপনাকে ব্যবহার করার চেষ্টা করেছি। তবে সত্যি আপনার সাথে মিষ্টির সম্পর্কটা সুন্দর, আমিও মানি, এবং আমার ভালোও লাগে। কিন্তু ওর বাবা মা দুজনেই আমি, শুরু থেকেই, মনে রাখবেন। মনে রাখলাম। আপনার সাথে মিষ্টির হুট করেই এত সুন্দর বন্ডিং তৈরি হওয়ার কৌশলটা কি? শুধু আদর ভালোবাসা? আমিও তো কম দেই না ওকে আদর ভালোবাসা। এর আগে যে এতগুলো দিন মিথির গোপনেই মিষ্টিকে নিয়ে ঘুরেছে, ভালোবেসেছে, তা তো মিথি জানেই না। হিমেল শুনলো, বলল, মিষ্টি নামটা আমি দিয়েছিলাম ওকে, তুই ডাকতে পারিস। কেন? হিমেল পা বাড়ালো, মিষ্টিকে কোলে তুলে রুমের বাইরে যেতে যেতে বলল, যেমন ও তোর সন্তান বলে তুই ওর একমাত্র মালিক, তেমনি আমার দেওয়া নামে ডাকার অধিকারও আমার। এর ঠিক 2 দিন পরই হিমেলের বেশ জ্বর নামলো। জ্বর গায়ে পুড়ে যাচ্ছে। হিমেল অথচ প্রকাশ করেনি। অফিস থেকে ফিরলেও খুব তাড়াতাড়ি। অতঃপর ফিরেই মিষ্টির সাথে অল্প একটু সময় কাটিয়ে আয়েশা খালাকে বলে নিজের ঘরে গিয়ে ঘুম দেওয়ার চেষ্টা করলো। মিথি ফিরল তার একটু পরে। সন্ধ্যার জন্য চা করতে নিতেই কথায় কথায় আয়েশা খালা বলে উঠল, হিমেল বাপটার মনে হয় অসুখ করেছে আম্মা। আয়েশাই ঘুম দিল, চোখ মুখও ভালো দেখালো না। মিথি ঘাড় ঘোরালো, জানতে চাইলো, ফিরেছে হিমেল ভাই? হ, আজ আগেই ফিরছে। মিথি শুনল, অতঃপর চুপচাপ চা করলো। তারপর আয়েশা খালা যাওয়ার পর মিষ্টিকে কোলে নিয়ে হিমেলের দরজার সামনে গিয়ে দাঁড়ালো।
ঘুমাচ্ছে এখনো? এখন তো রাত ৮টা বাজে। গলা ঝেড়ে আওয়াজ করলো, হিমেল ভাই। ভেতর থেকে উত্তর এলো না। মিথি আরো দুবার ডাক দিল, তখনই উত্তর এলো না। তখন নিজেই দরজা ঠেলে পা বাড়ালো, আলো জ্বালালো। তারপর দেখা গেল বিছানায় কম্বল চাপা দিয়ে চোখ বুজে পড়ে আছে হিমেল, একদম বাচ্চাদের মতো। বোধহয় ঘুমাচ্ছে। মিথি ছোট্ট শ্বাস ফেললো, আবারও ডাক দিল, অথচ হিমেল উত্তর করলো না। উপায় না পেয়ে মিথি যখন হিমেলকে হাত দিয়ে ঠেলে ডাকতে নিল, ঠিক তখনই হাতটা ছুঁয়েই বুঝতে পারলো হিমেলের গা পুড়ে যাচ্ছে জ্বরে। এতটাই জ্বর যে হিমেলের বোধহয় হুঁশে নেই। মিথি ছোট্ট শ্বাস ফেলল, বোধহয় এই কারণেই তাড়াতাড়ি ফেরা। অতঃপর মিষ্টিকে বুঝিয়ে শান্ত বাচ্চাদের মতো করে পাশে বসিয়ে একটা বাটিতে জল এনে জলপট্টি দিল। তার একটু সময় পরেই মনে হলো হিমেলের জ্বর কমলো। উত্তপ্ত মুখ, কপাল, গলা কিছুই শীতল নয়। মিথি স্থির শ্বাস ফেলে তারপর আবারও একইভাবে কম্বল দিয়ে ঢেকে দিয়ে এলো মিষ্টিকে নিয়ে। তারপর অল্প একটু সময় নিয়ে মিষ্টিকেও খাইয়ে ঘুম পাড়ালো। তখন রাত 12টা, বেশি রাত নয়। হিমেলের জ্বর কমেছে কিনা তা দেখতেই এই নিয়ে ২-৩ বার হিমেলের ঘরে এসেছে মিথি। খাবার খাওয়ার জন্য ডেকেছিল, অথচ হিমেলের হেলদোল নেই। মিথি তাই কপালে হাত রেখেই শুধু জ্বরটুকু চেক করলো, আবার চলেও গিয়েছিল প্রতিবার। এখনো এলো প্রতিবারের মতো, এবারেও হাত রাখলো হিমেলের কপালে। আগে কমে এলেও এখন আবারও উত্তপ্ততা বেড়েছে, জ্বরটাও। এইটুকু টের পেয়েই যখন আবারও বাটি ভর্তি পানি নিয়ে হিমেলের রুমে এলো, তখন হিমেলের চোখ জোড়া মিনমিন করে খুলল। মিথিকে দেখা মাত্রই গম্ভীর স্বরে বলে উঠল, মাঝরাতে আমার ঘরে এলি? চরিত্রে দোষ হবে না তোর মিথি? মিথি চাইল কথাটা যে খোঁচা দিয়েই বলল তা বুঝতে কষ্ট হলো না তার। বলল, মনে তো হচ্ছে না। এটুকু বলেই এগিয়ে এলো মিথি, কপালে জলপট্টি দিল পাশে বসেই। হিমেলের তীব্র জ্বর, গা ভর্তি জ্বর নিয়েই ও মিথিকে দেখলো ছোট ছোট চোখ করে। কপালে জলপট্টি দিচ্ছে। হিমেল হেসে শুধালো, তোর মনে হচ্ছে না আমরা সত্যি সত্যি সংসার করছি মিথি? সংসার তো সত্যিই করছে, সংসার না করলে কি করছে মিথি জানে। তবুও বলল, না মানে মনে হচ্ছে না। আপনি অসুস্থ বলে এসেছি। শুনে খুশি হলাম যে অসুস্থ দেখে একটু হলেও মায়া দয়া হচ্ছে তোর। অথচ তোর সামনেই রোজ এক ক্ষত বিক্ষত পুরুষ চলাফেরা করে, তোর তখন একটুও মায়া হয় না? মিথি শুনল, তবে উত্তর করলো না। চুপচাপ খাবার গরম করে আনলো, হিমেলের সামনে বসে বলল, আমার অসুস্থতায় আমাকে খাইয়ে দিয়েছিলেন হিমেল ভাই। এখন আমি খাইয়ে দিলে কিছু মনে করবেন না। এটুকু বলে খাবার মাখিয়ে মুখের সামনে ধরল। হিমেল তাকালো, মুখ এগিয়ে খেতে খেতে বলল, শোধবোধ করছি সেই সব করে? না। তাহলে? মিথি একটাও উত্তর দিল না, শুধু খাইয়ে দিল নিশ্চুপে। তারপর এক হাতে ঔষধ আর অন্য হাতে পানির গ্লাসটা বাড়িয়েই বলল, ঔষধটা খেয়ে ঘুম দিয়েন, ভালো লাগবে। জ্বরে চোখ জ্বলছে হিমেলের, মাথা ব্যথায় টনটন করছে। উত্তরে বলল, জ্বরে চোখ মুখ জ্বলছে আমার, মাথা ব্যথা করছে, ঘুম হবে না আর। মিথি ছোট্ট শ্বাস ফেলে। হিমেল ঔষধটা খেতেই গ্লাসটা অপর পাশে রেখে হিমেলের চুলে হাত দিল। স্বাভাবিকভাবেই চুলে হাত বুলিয়ে দিতেই বলল, চোখ খুলুন, আর আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হিমেল অবিশ্বাস নিয়ে চাইল। মিথি নিজে থেকেই ওকে ছুঁয়েছে। কি সাংঘাতিক! ভুরু বাঁকিয়ে অবিশ্বাসের সহিত বলে উঠল, কি আশ্চর্য! তুই ভালো হয়ে গেলি কবে থেকে মিথি? নাকি এটা তোর ভূত, নাকি তোর আত্মা? তখন শেষ রাত। একটা নোংরা ময়লা খসখসে ফ্লোরে একটা পাতলা ময়লার মতো কাপড় বিছানো, আরাম আয়েশে নরম তুলতুলে বিছানায় ঘুমানো আদ্র আজ এই খসখসে ফ্লোরটাতেই নিজের অবস্থান গেড়েছে। চিত হয়ে পা দুটো সোজা করে বাম হাতটা রেখেছে দুই চোখের ওপরে, ডান হাত
আলগোছে এক পাশে রাখা। সেই অবস্থাতেই যখন গভীর ঘুমে পাড়ি জমালো আদ্র, ঠিক তখনই স্বপ্নের মতো ভেসে উঠল ছোট ছোট আদুরে দুটো হাত, আদুরের ছোঁয়া, একটা নরম তুলতুলে আদুরে পুতুলের মুখ তার চোখের সামনেই। আদ্র হাত দিয়ে ছুঁয়েও দেখল পুতুলটাকে। গায়ে হাত দিয়ে ফ্যাল করে পুতুলটার দিকে তাকাতেই পুতুলটা হাসলো সুন্দর মিষ্টি আধো আধো কণ্ঠস্বরে। আদ্রর চুলগুলো মুঠো করে বলে উঠল, আব্বু। আদ্র মুহূর্তেই হকচকিয়ে উঠল, শরীর ঘামছে তার, গলা শুকিয়ে আসছে কেমন, অথচ পরিবেশটা শীতল, বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, তবুও আদ্র ঘামছে তীব্র অস্থিরতায়। অস্থির হয়ে ও বিড়বিড় করে আওড়ালো, আবারও আবারও লিটিল বাটারফ্লাই আমার স্বপ্নে এলো মিথি, আবারও আমায় আব্বু বলে ডাকলো, আবারও। মিথি বাটারফ্লাইকে আমায় একবার যদি দেখতে দিতি মিথি, আমি যদি সারা জীবনও চার দেওয়ালে বন্দি থাকতাম, আফসোস হতো না মিথি, একটুও আফসোস হতো না। আমার ছোট্ট বাটারফ্লাইকে যদি একবার চোখ ভরে দেখতাম মিথি, একবার কোলে নিতাম, একবার ওকে জড়িয়ে ধরে একটু কাঁদতাম মিথি, একটু তো মায়া করতে পারতিস এই অধমের প্রতি, একটু তো পারতিস মিথি। এটুকু বলেই আদ্রর গলা জড়িয়ে এলো, বুক ভার হয়ে এলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে আবারও বলতে লাগলো, মিথি, আমার বাটারফ্লাইকে তুই দেখতে না দিলেও আমার বাটারফ্লাই বারবার আমার স্বপ্নে আসে, বারবার আমায় দেখা দেয়। তুই নিষ্ঠুর, তুই নিষ্ঠুর, কিন্তু আমার বাটারফ্লাই একটুও নিষ্ঠুর নয়, সে ঠিকই তার আব্বুকে দেখা দেয় বুঝলি। আদ্রই বিড়বিড় করছিল। পাশ থেকে কয়েদির জামা পরা চিকন মতো ছেলেটা তখন ঘুম ঘুম চোখে ভুরু কুঁচকে চাইল, বলল, কি ভাই, কি বিড়বিড় করছো এমন? আদ্র চকচকে চোখে তাকায়। এই নিয়ে কত শতবার সে এমন স্বপ্ন দেখেছে, কত শতবার যে বাটারফ্লাইয়ের কথা বলেছে। আজও বলল, আমার বাটারফ্লাই এসেছিল আজও ভাই, আজও আমায় আব্বু বলেছে, আমার পুতুলের মতো বাচ্চাটা। ছেলেটা শুনলো অপরাধীরও দয়া মায়া থাকতে নেই, তবুও এই ছেলেটার মধ্যে মাঝে মধ্যে তার দয়া মায়া হয়। নিজের ছোট্ট বাচ্চার জন্য কত আহাজারি, কত, অথচ বাচ্চাটাকে দেখেও নি সে একবারও। সান্ত্বনা স্বরূপ বলল, দেখেন ভাই, দেখেননি সে একবারও। সান্ত্বনা স্বরূপ বলল, ইসরে, ওইটুকুন মেয়ের জন্য কত মায়া করো তুমি ভাই, এত মায়া করো। যদি শুরুতে ভুলগুলো না করতা ভাই, তাহলে তো বাচ্চাটা আজ তোমার কাছেই থাকতো, তোমারই হইতো। আসলেই তো, যদি ভুলগুলো না করতো কি হতো, কি এমন হতো? আর কেন আদ্র এমন পাগলামো করলো তখন? কেন সন্তানের মায়া বুঝলো না? কেন মিথিকে এতটা কষ্ট দিল? না দিলে তো আজ তারও একটা সুন্দর সংসার থাকতো, বাচ্চা থাকতো, সুখ থাকতো।